নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 8 ও 9 নম্বর সেটটি আজকে সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে বলেছে বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তরটি হবে গ্রীষ্মকালে। পরের প্রশ্ন, হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। পরের প্রশ্ন, দুধে মাটির ওপর কিভাবে ছবি আঁকা হয়? উত্তরটি হবে মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই আঙুল দিয়ে দাগ টেনে ছবি আঁকা হয়। পরের প্রশ্ন, কবি কাউকে দুঃখ দিতে চান না কেন? পিঁপড়েরা খুব ছোট, তাই তাদের শৃঙ্খলাবদ্ধতা থেকে তিনি তাদের কাউকে সরিয়ে দিতে চান না, কাউকে দুঃখ দিতে চান না। পরের প্রশ্ন দেখো, আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? সরকারের লোকেরা টেনজ খুঁড়ে রেখে গেছে আম গাছের গোড়ায়, সেই জন্য ঠেকো দিতে হয়েছিল। এরপরে দেখো 6 দাগে বলেছে পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য তার ধারালো ঠোঁটে পাতার শিরায় কামড় বসিয়ে ধরল। 7 দাগে আছে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদল করে কোথায় গিয়েছিল? উত্তরটি হবে সজনেখালিতে। এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। এখানে কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক রাস্তায় যখন চরম বিপদের মধ্যে পড়ে তখন বেবি অস্টিনের গাড়ি দেখে তাদের চড়ে বসেছিলেন। এরপরে দেখো 2 এক দাগে বলেছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল কিভাবে এই খেলা চলে? উদার আকাশ বলতে সীমাহীন আকাশ আর নিচে অবস্থিত মুক্ত পৃথিবীকে বোঝানো হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত হাট কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে গ্রামের হাটের কথা বলতে গিয়ে কবি জীবনের হাটের প্রসঙ্গকে তুলে ধরেছেন। গ্রামের হাট সারাদিন ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত হয়ে থাকে। দিনের শেষে কেউ লাভের মুখ দেখে, কেউ বা ক্ষতিগ্রস্ত হয়ে বিষণ্ণ হৃদয়ে বাড়ি ফিরে যায়। জীবনের হাটেও আমরা একই খেলা দেখতে পাই। কারো জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে, তারা মৃত্যুকালে আনন্দের সঙ্গে ইহধাম ত্যাগ করে। আবার কারো জীবন দুঃখ কষ্টে পরিপূর্ণ থাকে, অর্থাৎ মৃত্যুকালে তাদের লাভের ঝুলিটা শূন্যই থাকে। পৃথিবীতে চিরকাল এমন ঘটনা ঘটে আসছে, এই নিয়মকে লঙ্ঘন করা কোনো মানুষের সাধ্য নয়। অনন্ত আকাশের নিচে সৃষ্ট ভবের হাটে মানুষের জীবন হয় দুঃখ সুখে পূর্ণ। বিধাতার বিধানে অনন্তকাল থেকেই এমন ঘটনা এভাবেই ঘটে চলেছে। প্রশ্নোক্তির মাধ্যমে এই খেলার কথাই কবি বলতে চেয়েছেন। অথবা দিয়ে আছে মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে। এই 2 দিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে 2 দিনের ঘরে আদর করে ঘিরে রাখে? প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়ই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখেই একদিন চলে যেতে হয়, তাই দুটো প্রাণীর বানানো ঘর 2 দিনেরই জন্য। পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির ওপরে, কিন্তু দুজনেরই পৃথিবীবাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। 2 দাগে আছে মাটির ঘরের দেয়াল চিত্রগুলো সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়, আর দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয়?
মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত আশ্বিন মাসের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুটো উৎসবেই আঁকা হয়। আর দেখো কি কি উপাদান ব্যবহার করা হয়। সাধারণত লালচে গিরিমাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় দেয়াল চিত্র আঁকার জন্য। এরপরে গিরিফল ডুবিয়ে ঘরের দরজার মাথায় এবং দুপাশের দেয়ালে ছাপ দেওয়ার রেয়াজ লক্ষ্য করা যায়। এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজে দেয়ালচিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদান ব্যবহার করে থাকে। অথবা দিয়ে আছে, গাছটাকে আর 2 হাত ভেতরে লাগালে কত ভালো হতো। কোন গাছের কথা বলা হয়েছে? কেন বক্তার এমন মনে হচ্ছে? এখানে লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের আম গাছটির কথা বলা হয়েছে। গোপাল তার মাকে চুপি চুপি এই কথাটি বলেছিল, কেননা গাছটি 2 হাত ভেতরে অর্থাৎ বাড়ির মাঝখানে লাগালে তার ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে যেতে পারত না। রাস্তার ছেলেরা পাতার জন্য বা আমের জন্য উৎপাত করবে না। আম গাছটিকে কেন্দ্র করে কারণে অকারণে কোদল বা ঝগড়া লাগবে না। আর সেই বাইরের কোদল ঘরে এসে ঢুকতেও পারবে না। এরপরে দেখো আছে, নিচের শব্দগুলোর আগে 3টি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো। যেমন দেশ দেখো, প্রিদেশ, উপদেশ, আদেশ। কাল, বিকাল, সকাল, অকাল। চার, প্রচার, বিচার, আচার। এবার দেখে নাও 9 নম্বর মডেল সেটটি। একের এক দাগে আছে, শহর ছাড়লেই 2 পাশে দেখা যায়, এটা হবে আকাশ। নির্জন রাত হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। আর মাটির বুকে যারাই আছি 2 দিনের ঘরে। 4 দাগে হবে, পদ্মকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। এবার দেখো 2-এর 1 দাগে আছে, চিত্রগুপ্তের মা কোন বেনিদি বংশের পায়রা ছিল? উত্তর হবে হর করা। ভাদুলী ব্রতের আলপনায় কি কি থাকে? 7 সমুদ্র, 13 নদী, কাটার পর্বত, বন, কাক ইত্যাদি। বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনছিল? মেঘের আড়াল থেকে। আর 4 দাগে হবে, কোন কোন জাতির দেয়াল চিত্র সাধারণত লক্ষণ পদ্ম, কর্মী আর ভূমিজ। পয়সা পেয়ে কি করেছিল? সে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। আর বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছিল? তোর হবে 13 বছর। পরের প্রশ্ন দেখো, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। কোন বাড়ির কথা বলা হয়েছে? কেন এমন বলা হয়েছে? লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের কেন্দ্রীয় চরিত্র গোপাল বাবুর বাড়ির কথা এখানে বলা হয়েছে। ফাঁকি গল্পের আম গাছটিকে কেন্দ্র করে গোপাল বাবুর পরিবার এবং পাড়ার লোকেদের মধ্যে এমন এক নিবিড় একাত্মতা তৈরি হয়েছিল যে গাছটি যেন অনায়াসেই এক বলিষ্ঠ নিশানা হয়ে উঠেছিল। এছাড়া গোপালবাবু সকলকে তার বাড়ির ঠিকানা বলতে গিয়ে আম গাছটাকেই মূল নিশানা বলে ওঠেন। কাটজেরি নদীর ধার বরাবর কুড়িঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে প্রাচীরের মধ্যে আম গাছ দেখা যাবে সেটাই তার বাড়ি। অতএব এইভাবেই গাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, নদীর পাড়ে গিয়ে বাঘের ছানা কি দেখেছিল? আর বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? পাখির ছানা ধারায় ব্যর্থ হয়ে বাঘছানা নদীর পাড়ে গিয়ে লালগোঠা কাকড়াদের হেঁটে চলে বেড়াতে দেখেছিল। বাঘের ছানাটি পাখির লয়ে ডেরা বেঁধে থাকতো, কিন্তু সেখানে সে কোনো শিকার ধরতে পারছিল না। তাই একদিন সে নদীর পাড়ে যায় এবং দেখতে পায় লাল ঠোঙা কাকড়ারা হেঁটে বেড়াচ্ছে। তখন সে কাকড়া ধরার জন্য গর্তে থাবা ঢুকিয়ে দেয়। তখন কাকড়া তার থাবায় কামড়ে ধরে, আর সেই কারণেই যন্ত্রণায় কেঁদে ওঠে ছোট্ট বাঘটি। 4 দাগে বলেছে,
নিচের ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। 4-এর 1 দাগে আছে প্রতি উপসর্গ যোগের 2টি শব্দ লেখো, যেমন প্রতিকার, প্রতিহার। এরপরে আছে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলো বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদেরকে অনুসর্গ বলে। যেমন কাকুলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এখানে এই বাক্যর মধ্যে যে দিয়ে কথাটা আছে এটি হচ্ছে অনুসর্গ। এরপরে দেখো সমচারিত ভিন্নতক শব্দগুলোর অর্থ লেখো। যেমন দেখো দয় দীর্ঘিপদী বা দয় বয় দীর্ঘিপদী। দেখো দীপ মানে প্রদীপ, যেটা সন্ধেবেলায় গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। আর আরেকটা দ্বীপ হচ্ছে জল বিশিষ্ট ভূভাগ। শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। আরেকটি আছে নয় দীর্ঘী রনির, আরেকটি আছে নয় দীর্ঘী ডয়শূন্য রনির। দেখে নাও নয় হর্ষে নীর, ও নীর মানে জল। জীবন যেন পদ্ম পাতার নীর বিন্দু সম। আর আরেকটা নীর হচ্ছে পাখির বাসা। বাবুই পাখির নীর বাবুই পাখির নীর অত্যন্ত চোখ জুড়োনো হয়। এরপরে দেখো তোমাদের যে অনুচ্ছেদ রচনাটি রয়েছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমি তোমাদের আলাদাভাবে ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।